নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের মার্কেট বন্ধু। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটাতে আলোচনা করব সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যে আমরা যে শেয়ার মার্কেটের কথা বলি, তো প্রথম এই শেয়ারের উৎপত্তি কিভাবে হয়, কোনো কোম্পানির শেয়ার কিভাবে প্রথম উৎপত্তি হয় এবং সেটা কিভাবে স্টক এক্সচেঞ্জে তার কেনা বেচা হয়, সেটা নিয়েই থাকবে আজকের এই মূল ভিডিওটা, যেটাকে আমরা সাধারণ তথাকথিত ভাষায় বলে থাকি যে হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। তো আজকের আলোচ্য বিষয়টি সেটাই। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ অবশ্যই হবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখুন, এর নামটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এটা আমি কি বলতে চাইছি। ইনিশিয়াল মানে প্রথম, পাবলিক মানে জনসাধারণের কাছে, অফারিং তার মানে প্রথম জনসাধারণের কাছে যে অফার নিয়ে আসা হচ্ছে তাকেই বলা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আর এই ইনিশিয়াল পাবলিক অফারিংটা কে নিয়ে আসছে, চলুন দেখা যাক। তাহলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংটা কে নিয়ে আসছে বা সেটা কি। তাহলে প্রথমেই বললাম যে আইপিও হচ্ছে যে প্রথম জনসাধারণের কাছে একটা অফার নিয়ে আসা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আইপিও। এই অফারটা কে নিয়ে আসছে? নিয়ে আসছে একটা কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। একটা কোম্পানি যে খুব ছোট ছিল প্রথমে এবং সে ধীরে ধীরে ব্যবসা করে এবার এখন তার কোম্পানি বড় হয়েছে এবং তার মুনাফাও অনেক বেড়েছে। এবার সে তার কোম্পানির শেয়ারগুলোকে জনসাধারণের কাছে কেনা বেচা করার জন্য নিয়ে আসতে চাইছে। তাহলে একটা কোম্পানি ছোট থেকে এখন কিভাবে বড় হলো, সে বিষয়ে আমি একটা ভিডিও এর আগেও বানিয়েছি যে একটা কোম্পানি কিভাবে ধীরে ধীরে ছোট থেকে আস্তে আস্তে তার ব্যবসা গ্রো করে সে বড় হয়। তার একটা ভিডিও আমি এর আগে বানিয়েছি। যদি আপনারা সেটা দেখতে চান তাহলে লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কটা। সেটা দেখে আপনারা একটা মোটামুটি ধারণা করতে পারবেন যে কিভাবে একটা ছোট কোম্পানি ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়। তো আইপিও যখন শুরু হচ্ছে তখন আমি ধরে নিচ্ছি যে কোম্পানিটা ছোট থেকে এখন বড় হয়ে গেছে। কোম্পানিটা প্রথমে ছোট ছিল, সেখান থেকে আস্তে আস্তে সে তার ব্যবসার মাধ্যমে এখন কোম্পানিটা বড় হয়ে গেছে। তো এখনই একটা বড় কোম্পানি তার কোম্পানির যে শেয়ারস আছে সেই শেয়ারস গুলোকে যখন এই কোম্পানি তার শেয়ারস গুলোকে, এটা একটা বড় কোম্পানি, সেই কোম্পানি তার শেয়ারস গুলোকে যখন জনসাধারণের কাছে মানে পাবলিকের কাছে কেনা বেচা করার জন্য, পাবলিকের কাছে কেনা বেচা করার জন্য সেই কোম্পানির শেয়ারসগুলোকে যখন স্টক এক্সচেঞ্জে তার কোম্পানিকে রেজিস্টার্ড করিয়ে একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়, পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। কেননা এটা প্রথমবার ঘটাচ্ছে, সেই জন্যে এটাকে বলা হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে কোনো কোম্পানি প্রথমবার তার শেয়ারগুলোকে জনসাধারণের কাছে কেনা বেচা করার উদ্দেশ্যে যখন স্টক এক্সচেঞ্জে সেই কোম্পানিটাকে বা তার শেয়ারগুলোকে রেজিস্টার্ড করাচ্ছে মানে নথিভুক্ত করাচ্ছে স্টক এক্সচেঞ্জে, নিয়ে সেই প্রাইভেট কোম্পানিটা একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হচ্ছে। স্টক এক্সচেঞ্জে রেজিস্টার করাবার পরে যখন পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হচ্ছে, তখন সেই ব্যবস্থাটাকে বা সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আইপিও। কেননা সে পাবলিকের কাছে প্রথম একটা অফার নিয়ে আসছে তার কোম্পানির শেয়ারসগুলোকে কেনা বেচা করার। এটাই হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। তো এরপর আমরা দেখবো যে আইপিও কি, সেটা আমরা একটা বুঝতে পারলাম। এরপর আমরা দেখবো যে কোনো কোম্পানি আইপিও কেন লঞ্চ করে। তার তো ব্যবসা ভালোই চলছিল, সে তো এখন ছোট থেকে বড় হয়েছে, আরো বড় হতে পারতো, কিন্তু সে এই আইপিও কেন লঞ্চ করলো এটা আমরা এবার জানবো। তো সেটা হচ্ছে যে আইপিও লঞ্চ করার মাধ্যমে সে কি করে, সে মূলধন সংগ্রহ করার চেষ্টা করে। কার কাছ থেকে? জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করার চেষ্টা করে। কেননা সে পাবলিকের কাছে তার কোম্পানির শেয়ারস গুলোকে বিক্রি করছে, আর সেই শেয়ারস এর বিনিময়ে জনসাধারণের কাছ থেকে সে কি নেবে? টাকা নেবে। সেই টাকা তোলার ফলে তার কাছে কি আসবে? প্রচুর পরিমাণে মূলধন আসবে। তাহলে সে তার ব্যবসাটাকে আরো বাড়াতে পারবে। তাহলে সেই মূলধন সংগ্রহ করার জন্য সে আইপিও লঞ্চ করে থাকে। তার ব্যবসার সম্প্রসারণ হতে পারে, এছাড়া হতে পারে সে কোনো টেকনোলজি পারচেস করবে, সে নতুন কারখানা কিনবে, নতুন কারখানা দেওয়ার জন্য জমি কিনবে, এসব বিভিন্ন কারণে তার সেই টাকা লাগতে পারে, সেই কারণের জন্য কিনবে। এছাড়াও কোম্পানির অনেক ঋণ থাকতে পারে, সেই ঋণগুলোকে শোধ করার জন্য তার টাকার দরকার হতে পারে। সেই টাকার জন্য সে এই কোম্পানির শেয়ারসগুলোকে পাবলিকের কাছে নিয়ে এসে সেখান থেকে টাকা তুলে সেই ঋণটা সে শোধ করতে পারে। তো এই কারণগুলো থাকতে পারে। এছাড়াও আর একটা কারণ থাকে,
সেটা হচ্ছে যে প্রথম পর্যায়ের যে বিনিয়োগকারী, যেটা আমি এর আগেও বলেছি যে প্রথম পর্যায়ের বিনিয়োগকারী কারা, যারা ধরুন প্রথম এই কোম্পানিটাকে বানিয়েছিল, তখন যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যারা পার্টনারশিপে যেই কোম্পানিটাকে বানিয়েছিল, যারা এই কোম্পানিটাকে বানাবার সময় তারা তাদের পুঁজি লাগিয়েছিল, তারা কি করে, অনেক সময় এই আইপিওর মাধ্যমে যে টাকাটা উঠে আসে সেখান থেকে তারা তাদের মূলধনটাকে তুলে নেয়, তুলে নিয়ে তাদের ক্যাপিটালটাকে ফ্রি করে নেয়। তাহলে কি হলো, তাদের আর কোনো ঝুঁকি রইল না, তাদের পকেট থেকে যারা টাকাটা তারা বিনিয়োগ করেছিল সেই টাকাটা এখন তাদের কাছে চলে আসলো, ফলে তারা রিস্ক ফ্রি হয়ে গেল। তাহলে কি হলো, যে কোম্পানির যারা ইনভেস্টার ছিল প্রাথমিক পর্যায়ে, তারা তাদের মূলধনটাকে তুলে নিয়ে তারা তাদের রিস্ক ফ্রি করে নিতে পারলো তাদের টাকাটাকে। এছাড়াও কি হয়, আর একটা হয় যে কোম্পানি যখন শেয়ার বাজারে, শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জে নিজেকে লিস্ট করে, তো যে কোনো কোম্পানি তার স্টক মার্কেটে নিশ্চয় নিজেকে লিস্টেড করতে পারে না, তার একটা কঠিন গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্সটাকে অতিক্রম করতে হয় এবং করে সেবির যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়, তবেই সে নিজেকে স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড করতে পারে। তো যে কোম্পানিটা স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড করছে তার মানে সেটা এমনি যাতা যে কোনো কোম্পানি নয়, সেটা একটা মোটামুটি একটা ভালো কোম্পানি, মানে তার একটা রেপুটেশন বাড়বে। মানে কোম্পানিটা স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড হয়েছে মানে সেই কোম্পানিটা হেলা ফেলা যে কোনো এমনি ছোটখাটো কোম্পানি নয়, তার মানে সেটা যথেষ্টই তার ব্যবসাটা ভালো। তো এটা থেকে একটা বোঝা যায়, ফলে কোম্পানির একটা রেপুটেশন বাড়ে, সেই কারণেও তাকে স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড করানো হয়। আবার এছাড়াও কি হয়, অনেক বড় বড় কোম্পানিতে সাধারণ মানুষ বিনিয়োগ করার সুযোগ পায়। যেমন ধরুন আজকে ধরুন কেউ ভাবছে আমি রিলায়েন্সে বিনিয়োগ করবো, যদি রিলায়েন্সের যদি শেয়ারই না থাকতো তাহলে আপনি রিলায়েন্সের ব্যবসায় পার্টিসিপেট করতেন কি করে, যদি তার শেয়ারে আপনি কেনা বেচা না করতে পারতেন। তো এইভাবে সাধারণ মানুষের কাছেও একটা সুযোগ তৈরি হয়, যে তারা সেই ব্যবসাটার পার্ট হতে পারে একটা, তার শেয়ার কেনা বেচার মাধ্যমে। তাহলে এর ফলে কি হয়, উভয় পক্ষেরই একটা লেনদেন আদান প্রদানে উভয় পক্ষই সমৃদ্ধ হয়, একজন মূলধন সংগ্রহ করে তার ব্যবসাকে বাড়াতে পারে, আবার একজন ছোটখাটো পুঁজি বিনিয়োগ করেও সেই ব্যবসার একটা অংশীদারিত্ব পেতে পারে। তো এইসব কারণের জন্যই কিন্তু কোম্পানিরা আইপিও লঞ্চ করে থাকে। ধরুন কোনো একজন ব্যক্তি ভাবলো যে আমি একটা আইপিও কিনবো, এক্স ওয়াই জেড যে কোনো একটা কোম্পানি, ধরে নিন এক্স ওয়াই জেড যে কোনো একটা কোম্পানির কোনো একটা আমি আইপিও কিনবো। তো সেই আইপিওটা আমি কিনবো কিভাবে, আমি তো আর স্টক এক্সচেঞ্জে গিয়ে টাকা নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর আমাকে একটা ঠোঙায় মুড়ে আইপিও দিয়ে দিল, সেরকমটা তো হবে না। তো আমি আইপিওটা কিনবো কি করে, তার জন্য কিন্তু আমার কিছু কিছু জিনিসের দরকার, যে আইপিওটা কেনার জন্য তার জন্য আমাকে কিন্তু আমার কাছে একটা প্যান নাম্বার থাকতে হবে, আমার কাছে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, আমার কাছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। এই ডিম্যাট অ্যাকাউন্টটা কিন্তু একটু শুনতে, যারা আপনারা এই মার্কেটের সাথে অভ্যস্ত নয় তাদের একটু শুনতে একটু প্রথমবার শুনবেন মনে হবে, যারা অভ্যস্ত নয়। কেননা ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যে যেখানে শেয়ার ডিজিটাল ফর্মে রাখা হয়, কেননা এখন তো ফিজিক্যালি আর কোনো শেয়ারের কেনা বেচা হয় না, সবকিছুই ডিজিটালি হয়। তো ডিম্যাট হচ্ছে সেই অ্যাকাউন্ট যেখানে ডিজিটালি শেয়ার রাখা হয়, যেমন আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা ডিজিটালি রাখা হয়, তেমনি ডিম্যাট অ্যাকাউন্টে আপনার শেয়ার ডিজিটালি রাখা হয়। তাহলে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্টও থাকতে হবে, একটা আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটা প্যান নাম্বারও থাকতে হবে, তবে গিয়ে আপনি এর কেনাবেচা করতে পারবেন। তো ডিম্যাট অ্যাকাউন্টটা আপনাকে কোনো ব্রোকারের থ্রু দিয়ে খুলতে হবে। তো কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় বা কি ডিম্যাট অ্যাকাউন্টের কি কি খোলার জন্য কি কি জিনিস তার দেখা উচিত, সে নিয়ে আমরা ভবিষ্যতে আবার ভিডিও বানাতে পারি। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের সেটার প্রয়োজনীয়তা আছে কিনা, তাহলে আমি নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেলস ভিডিও বানাবো। তো যাই হোক, আপনাকে এটা এই তিনটে জিনিস তো আপনাকে অবশ্যই মাস্ট থাকতে হবে। আর যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনার এই অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট এই ফেসিলিটি থাকতে হবে, কিন্তু জেনারেলি এই ফেসিলিটি সব সেভিংস অ্যাকাউন্টেই থাকে। কেননা যখন আপনি আইপিও কিনবেন তখন আইপিও কেনার জন্য যে টাকাটার প্রয়োজন হবে সেই টাকাটা যখন আপনি অর্ডার প্লেস করবেন যে আমি এই টাকাটা দিয়ে এই আইপিও কিনতে চাই, তখন সেই ব্যাংক অ্যাকাউন্ট সেই টাকাটাকে ব্লক করে দেবে। এবার যখন আপনার সেই অর্ডারটা এক্সিকিউট হবে তখন সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। ধরুন আপনার যদি আইপিওর জন্য 120 টাকা লাগে, তাহলে দেখা যাবে 120 টাকা আপনার কেটে আগে থেকেই কেটে রইলো। এবার যদি আপনার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যায়, যে আপনি আইপিওটা পেয়ে গেলেন, শেয়ারটা আপনার কাছে চলে এলো, তাহলে এই 120 টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। আর যদি আপনার শেয়ারটা অ্যালট না হয় তাহলে আবার 120 টাকাটা আপনার অ্যাকাউন্টে ফিরে চলে আসবে। মোটামুটি সব অ্যাকাউন্টেই, ব্যাংক অ্যাকাউন্টেই এই ফেসিলিটি প্রোভাইড করে। আবার এখন ইউপিআই সিস্টেম চালু হয়ে গেছে, যেটা আপনার ফোনের মাধ্যমে একদম দ্রুত সেই জিনিসটা করে দিতে পারবেন, যে ইউপিআই থেকেও আপনি আপনার অর্ডার প্লেস করে দিতে পারলেন, করলে সেই একইভাবে টাকাটা ওরকম ব্লক হয়ে রইলো। ব্লক হওয়ার পরে যদি টাকাটা আপনার অর্ডারটা এক্সিকিউট হয় তাহলে টাকাটা কেটে যাবে, আর যদি এক্সিকিউট না হয় তাহলে টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে ব্যাক করে যাবে। এবার ধরুন একজন ব্যক্তি ভাবলো যে আমি একটা আইপিও কিনবো এবার, তো তার কাছে ভালো পয়সাও আছে,
তো একটা কোম্পানি এবার তার আইপিওর মাধ্যমে প্রচুর শেয়ার নিয়ে এলো। ধরুন একটা কোম্পানি এক্স, সে প্রায় 2 কোটি শেয়ার নিয়ে এসছে শেয়ার বাজারে আইপিওর মাধ্যমে বিক্রি করবে বলে। তো একজন মানুষের কাছে প্রচুর পয়সা আছে, তো সে ভাবলো যে আমি আইপিও কিনবো, তাহলে কি সে এই 2 কোটি শেয়ার কিনতে পারবে? কিনতে পারবে না। তার কারণ হচ্ছে যে এই শেয়ার কেনা বেচাটাকেও একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে কে কত শেয়ার কিনতে পারবে। যেমন প্রথম ক্যাটাগরিটাই হচ্ছে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, আর আই আইজ। রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তাদেরকেই বলা হচ্ছে যাদের বিনিয়োগ করার ক্ষমতা 2 লক্ষ বা তার থেকে কম, 2 লাখ বা তার থেকে কম যাদের ক্ষমতা, তাদেরকে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বলা হচ্ছে। এরপরে চলে আসছে 2 নম্বর ক্যাটাগরিতে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, যাদেরকে বলা হচ্ছে HNIs, যাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা 2 লক্ষ বা তার থেকে বেশি, তাদেরকে বলা হচ্ছে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। আর তারপরে একটা ক্যাটাগরি থাকছে 3 নম্বর ক্যাটাগরি, যাদেরকে বলা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স বা QIBs, যাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা কিন্তু প্রচুর। এরা কিন্তু কয়েক হাজার কোটি টাকা একেবারে ইনভেস্ট করে দিতে পারে। যেমন বড় বড় মিউচুয়াল ফান্ড হাউস থাকে, বড় বড় কোম্পানি থাকে, মানে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি থাকে, যারা প্রচুর টাকা একসাথে ইনভেস্ট করে দিতে পারে, মানে কয়েক হাজার কোটি টাকা তারা একসাথে বিনিয়োগ করে দিতে পারে। তো এখানে আইপিওর যে শেয়ার গুলো থাকে তার 90% কিন্তু বরাদ্দ থাকে এই QIBs এর জন্য, মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সদের জন্য এই 90% যে আইপিওর যে শেয়ার থাকে তা এই QIBs দের জন্য বরাদ্দ থাকে, কেননা তারা প্রচুর বিনিয়োগ করতে পারে, প্রচুর টাকা ইনভেস্ট করতে পারে। আর রিমেনিং যে 10% থাকে, সেই 10%টা এই RIIs আর HNIs দের মধ্যে থাকে, মানে রিটেলদের জন্য থাকে, আর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসদের জন্য এই 10%টা থাকে। তো আমরা এখানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সদেরকে নিয়ে আলোচনা করব না, কেননা আমরা এখানে শুধু আলোচনা করব রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসদেরকে নিয়ে আলোচনা করব, কেননা আমরা রিটেল ইনভেস্টার্স, সেই জন্য এই দুজনকে নিয়েই আমরা আলোচনা করব। তো এখানে একটা জিনিস দেখবেন যে যখন আইপিও মার্কেটে লঞ্চ হয়, না এটাকে আগে আমি মুছে ফেলি, আশা করছি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যখন আইপিও মার্কেটে লঞ্চ হয় তখন দেখবেন আইপিও একটা সিঙ্গেল শেয়ার হিসেবে বিক্রি হয় না। মানে যদি ধরুন এক্স একটা আইপিও, এটা একটা সিঙ্গেল শেয়ার, একটা আইপিওর দাম 100 টাকা, এরকম ভাবে বিক্রি হয় না। তো এরা লটে বিক্রি হয়। মানে যেমন ধরুন এক্স আইপিও, এর একটা লট, সেই লটে হয়তো থাকবে 500 শেয়ার, হয়তো থাকবে, তার বেশিও থাকতে পারে, তার কমও থাকতে পারে। আমি একটা এখানে উদাহরণ নিলাম যে ধরুন এক লটে 500 শেয়ার থাকবে। এইবার এই শেয়ারের ওরা একটা দাম নির্ধারণ করে, মানে যেমন ধরুন এর একটা মানে প্রাইস রেঞ্জ নির্ধারণ করে। যেমন ধরুন এই এক লটের দাম, যেটাতে 500টা শেয়ার থাকে, তার দাম ধরুন 100 থেকে 120 টাকার মধ্যে হয়তো রাখলো তারা। এটাকে বলে বিড প্রাইস, এটাকে বলছে বিড প্রাইস। তাহলে এক লট থাকছে, সেই লটের মধ্যে 500 খানা শেয়ার থাকছে, আর সেই ইয়ের দাম রাখছে 100 থেকে 120 টাকা। এবার ধরুন কোনো একজন ব্যক্তি, সে ভাবছে যে আমি এক লট কিনবো এই এক্স কোম্পানির একটা আইপিও, সেটা আমি এক লট কিনবো। তাহলে তাকে ক টাকা দিতে হবে? এক্স কোম্পানির এক লটে থাকছে আপনার 500টা শেয়ার, আর তার দাম রাখা রয়েছে 100 থেকে 120 টাকার মধ্যে, আপনাকে দাম নির্ধারণ করতে হবে। এইটাকে বলা হচ্ছে বিড প্রাইস। বিড প্রাইস মানে হচ্ছে যেমন নিলামে মানুষ যে বিডে দাম দেয় না, তো এখানেও ঠিক সেরকমই আপনাকে দাম দিতে হবে। আপনি 100-র নিচে দিতে পারবেন না, 120-র ওপরে দিতে পারবেন না। আপনি 120ও দাম দিতে পারেন, যে আমি 120 টাকা দিয়ে 500 খানা শেয়ার কিনবো, আপনি 100 টাকাও দিতে পারেন। তো আপনি এখানে ধরুন আপনি যদি 100 টাকা দিয়ে দেন, তাহলে আপনার কি হবে? তাহলে আপনাকে এই 50,000 টাকা আপনার লাগবে। তো যখনই আপনি এই অর্ডারটা প্লেস করবেন, তখনই দেখবেন এই 50,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে গেছে। মানে যখনই এই শেয়ারটা যখন আপনাকে বরাদ্দ হবে, যখনই আপনি এই এক লট আইপিও, এক্স কোম্পানির এক লট আইপিও বা শেয়ার, এক লট শেয়ার আপনি যখন পাবেন এই 500টা শেয়ার, তখন আপনার অ্যাকাউন্ট থেকে এই 50,000 টাকা কেটে যাবে। আর যদি দেখা যায় যে এই টাকাটা আপনার মানে এই শেয়ারটা আপনি পেলেন না, সেটা আপনি কেন পেলেন না সেটা পরে আপনাদের কাছে আসছি। যদি পেতেও পারেন, নাও পেতে পারেন। তো যদি আপনি না পান,
তখন দেখা যাবে যে টাকাটা আপনার ব্লক হয়েছিল সেই টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে ব্যাক করে যাবে। যদি আপনি শেয়ারগুলো পান তাহলে এই টাকাটা কেটে যাবে, আর যদি না পান তাহলে আবার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ফিরে চলে আসবে। তো এইবার যে বিষয়টাতে আসবো, যে অনেক সময় আপনি অর্ডার প্লেস করা সত্ত্বেও আপনি কেন আইপিও পাবেন না, মানে কেন আইপিও না পেতে পারেন, সেটা হচ্ছে যে দেখবেন অনেক সময় যে মার্কেটে চাহিদা অনেক বেশি, কোনো কোম্পানি খুবই ভালো কোম্পানি, তার পারফরমেন্স খুবই ভালো, তার ডিমান্ড খুব হাই, মিডিয়াতে বিরাট হাইপ উঠেছে সেই কোম্পানির, তার ফলে দেখা যাচ্ছে সেই কোম্পানিতে প্রচুর মানুষ কেনার জন্য আবেদন করেছে। ফলে দেখা যাচ্ছে যে এক্স কোম্পানি যে তার 2 কোটি শেয়ার মার্কেটে ছাড়বে বলে নিয়ে এসেছিল, দেখা যাচ্ছে 2 কোটি শেয়ারের জন্য তার কাছে আবেদন পড়ে গেছে 5 কোটি, তার কাছে আবেদন পড়ে গেছে, জমা পড়ে গেছে 5 কোটি। তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ওভার সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে মানুষের। এক্ষেত্রে দেখা যাচ্ছে ওভার সাবস্ক্রিপশন, হাই ডিমান্ডের কারণে সেটা ওভার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় আপনার যে লট যে থাকে আইপিওর লট আপনি নাও পেতে পারেন। আবার অনেক সময় আন্ডার সাবস্ক্রিপশনও হয়ে যায়। আন্ডার সাবস্ক্রিপশনটা কি? আন্ডার সাবস্ক্রিপশনটা হচ্ছে যে ধরুন আপনি 2 কোটি শেয়ার মার্কেটে নিয়ে এসছে এই এক্স কোম্পানি আইপিওর মাধ্যমে, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটে সেই কোম্পানির অত ডিমান্ড হচ্ছে না, জিনিসটা যে আসছে মার্কেট তার অত ডিমান্ড দিচ্ছে না, বা মানুষ মনে করছে না যে এটার এত চাহিদা হতে পারে। সেই জন্য দেখা যাচ্ছে 2 কোটি শেয়ার নিয়ে এসছে, তার আবেদন জমা পড়েছে 1 কোটি। তাহলে তখন সেক্ষেত্রে এটা ডিমান্ড কম থাকছে, তার মানে সেটা আন্ডার সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে। তো এখানে ওভার সাবস্ক্রিপশন হচ্ছে এইটা, ওভার সাবস্ক্রিপশন যখন যে মানে চাহিদা যে যে পরিমাণ মাল সাপ্লাই আছে তার থেকে চাহিদা যখন বেশি হয়ে যাচ্ছে তখন সেটা ওভার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। আর যদি যে পরিমাণ মাল সাপ্লাই আছে তার থেকে যখন চাহিদা কম থাকছে তখন সেটা আন্ডার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। এবার যে বিষয়টা নিয়ে বলছিলাম যে কোনো মানুষ আবেদন করলো অথচ সে আইপিও পেলো না, এরকম তো হতেই পারে। তো কেন হয় এই জিনিসটা যে আইপিও সে আবেদন করলো আর পেলো না? তো চলুন দেখাই জিনিসটা। সেটা হচ্ছে, এটাকে আগে মুছে দিই। যে যেমন ধরুন কোনো মানুষ আবেদন করলো আর সে পেলো না, যে মানে ধরুন আপনাদেরকে প্রথমেই বিড প্রাইজের কথা বলেছিলাম, যে ধরুন এক্স কোম্পানির এক লটে ধরুন 500টা শেয়ার সে দিচ্ছে, আর তার বিড রেখেছে দামটা 100 থেকে 120 টাকা। এই 100 থেকে 120 টাকার দামটা কে ঠিক করে? এটা কোম্পানি নিজেই ঠিক করে যে তাদের কোম্পানির শেয়ারের দাম এই 100 থেকে 120-র মধ্যে থাকবে। এটা কোম্পানির যারা বডিতে থাকে মেম্বাররা তারা এই দামটা স্থির করেন। তো এইবার ধরুন 100 থেকে 120 টাকা দাম রাখা হয়েছে। আর এবার আন্ডার সাবস্ক্রিপশন যদি থাকে, যে যার ডিমান্ড তার থেকে কম পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে, তাহলে এই লট পেতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি ওভার সাবস্ক্রিপশন হয়, যে যার ডিমান্ড তার থেকে অনেক বেশি পরিমাণে আবেদন জমা পড়েছে, যেটা প্রথমে বলেছিলাম যে 2 কোটি শেয়ার আছে অথচ 5 কোটি আবেদন জমা পড়েছে, তাহলে ওভার সাবস্ক্রিপশন থাকলে তখন সেক্ষেত্রে অসুবিধা হয়। তখন সেক্ষেত্রে এই বিডিং এর ব্যাপারটা কিন্তু চলে আসে, যে প্রো রেটার মাধ্যমে, এই যে প্রো রেটা বন্টনের মাধ্যমে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হয়। মানে যদি আমি সহজ ভাষায় বলি, যে এইখানে যে এই বিড প্রাইসটা দেওয়া হয়েছে, যে বেশি দাম দেবে শেয়ার তাকেই দেওয়া হবে। এটা হচ্ছে সোজা বাংলা কথা। মানে যেমন ধরুন দুজন ব্যক্তি এ আর বি, এবার এদের মধ্যে থেকে যদি নির্বাচন করা হয় যে দুজনেই একই সময় আবেদন করেছে, তাহলে দুজনের মধ্যে থেকে কে পাবে? তাহলে যে ব্যক্তিটি ধরুন একজন ব্যক্তি আপনার 110 টাকা দিয়েছে, 100 টাকা ছিল, একজন ব্যক্তি 110 টাকা দিয়েছে, আর একজন ব্যক্তি 120 টাকা দিয়েছে, আর ধরুন আর একজন সি ব্যক্তি সেও 100 টাকা দিয়েছে। তাহলে ধরুন একটাই লট শেয়ার পড়ে রয়েছে, একটা লটই শেয়ার পড়ে রয়েছে। এবার ধরুন দুজনেই, একজন 110 টাকা দিয়েছে, একজন 120 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে, দুজনেই আবেদন করেছে তিনজনে। তাহলে এদের মধ্যে থেকে কে পাবে? এ 120 যে দিয়েছে সে পাবে, যে বেশি দাম দিয়েছে সে পাবে এই 1 লট শেয়ার। এবার এই 110 টাকা করে যে দিয়ে সে ভাবছে আমি তো আবেদন করেছি আমি কেন পেলাম না, না সে পাবে না, কেননা তার থেকে বেশি দাম দিয়ে 120 টাকা দিয়ে একজন বিড দিয়ে রেখেছে, তাহলে সেই পাবে যদি 1 লট শেয়ার পড়ে থাকে। তো এটা হচ্ছে প্রো রেটার মাধ্যমে দেওয়া। এবার অনেক সময় কি হয়, লটারির মাধ্যমে দেওয়া হয়। যখন এই প্রো রেটার ব্যাপারটা যদি না থাকে কোনো ক্ষেত্রে, কিছু কিছু কেস ধরুন অ্যারাইজ করলো যে এই প্রো রেটার ব্যাপারটা হলো না, যে যে বেশি দাম দিয়েছে তার এরকম কিছু পাওয়া গেল না, তখন কি হয় লটারি করবে। মানে ধরুন এই এ, বি আর সি তিনজনেই ধরুন 1 লট করে শেয়ার পড়ে রয়েছে, আর তিনজনেই ধরুন 100 টাকা করেই দাম দিয়েছে, তিনজনেই ধরুন 100 টাকা করে দাম দিয়েছে। তখন কি হবে? তখন তিনজনেই 100 টাকা করে দাম দিয়েছে, তখন এদের মধ্যে লটারি হবে, যে পাবে সে। তখন এই তিনজনের মধ্যে লটারি হয়ে যাবে, যে পাবে সে। এইভাবে কিন্তু আপনার আইপিওর যে বিতরণ হয়, মানে যে বেশি বিডিং করবে, যার বেশি টাকা দেবে, তার কিন্তু আইপিওর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে লটটাও কনসিডার করা হয়, মানে
যেমন ধরুন 120 টাকা দিয়ে কেউ যদি 1 লট দেয়, তাহলে তার আবেদন যতটা গ্রহণযোগ্য হবে, 120 টাকা দিয়ে যদি কেউ 10 লটের জন্য আবেদন করে, তাহলে তার আবেদনে প্রায়োরিটি বেশি থাকবে। আর যদি দেখা যায় যে এইরকম প্রো রেটার মাধ্যমে নির্বাচন করা যাচ্ছে না, অনেক একই রেটের অনেক জিনিস অনেকেই আবেদন একই রেটে করেছে, তখন সেক্ষেত্রে লটারি সিস্টেমের মাধ্যমেও তাদেরকে আইপিও বিতরণ করা হয়। এবার আইপিও যখন বিতরণ হয়ে গেল আপনাকে, আপনি যখন আইপিও পেয়ে গেলেন, তখন এবার আইপিও থেকে আপনি কিভাবে লাভ করবেন, মানে লাভ কিভাবে হয়। আবার অনেক সময় শুনি যে আইপিও কিনে মানুষের ক্ষতিও হয়ে যাচ্ছে, সবসময় যে লাভ হবে এমন কোনো মানেই নেই, ক্ষতিও হতে পারে। তাহলে ক্ষতি বা লাভটা কিভাবে হয়, মানে সেটা একবার আপনাদেরকে দেখাই। যে যখন সেটা শেয়ার বাজারে আপনার আইপিওটা লিস্ট হয়, তখন কোম্পানি ধরুন আইপিওর দামটা 100 থেকে 120 টাকা নির্ধারণ করেছে। ধরুন এক্স কোম্পানির আইপিওর দাম ধরুন কোম্পানি বলেছিলাম যে এটা স্থির করে 100 থেকে 120 টাকা স্থির করেছে। এবার ধরুন এ একজন ব্যক্তি, সে এই কোম্পানির 1 লট আইপিও ধরুন 110 টাকায় সে কিনেছে, 110 টাকা দিয়ে সে কিনেছে। কিন্তু মার্কেটে যখন স্টক এক্সচেঞ্জে যখন কোম্পানিটা লিস্ট হলো, এবার লিস্ট হওয়ার পরে মার্কেট যখন ওপেন হলো, তখন বাজার দেখা গেল সেই কোম্পানিকে অত দাম ভ্যালু দিল না, বললে 110 টাকাও অনেক বেশি। কোম্পানি 100 টাকা বলেছিল, আপনি 110 টাকা দিয়ে কিনেছেন। মার্কেটে যখন জিনিসটা ওপেন হলো, তখন দেখা গেল যে এই কোম্পানিটার শেয়ারের দাম মানে বাজার তখন দেখা গেল যে এই কোম্পানিটার শেয়ারের দাম দেখা গেল 90 টাকা দিল বা 80 টাকা হয়ে গেল। এরকম হতেই পারে যে 90 টাকা বা 80 টাকা হয়ে গেল মার্কেট ওপেনিং এর পরে। তাহলে সেই ক্ষেত্রে আপনার লস হয়ে গেল, কেননা আপনি 110 টাকা দিয়ে কিনেছিলেন, এখন মার্কেটে তার দাম হয়ে গেল 80 টাকা, তাহলে আপনার 30 টাকা লস হয়ে গেল। এরকম ভাবে লস হয়ে যেতেই পারে। আর যদি দেখা যায় যে আপনি 110 টাকা দিয়ে কিনেছিলেন, সেটা মার্কেট ওপেন হওয়ার পরে মানে মার্কেট ভাবলো যে ওরে বাপরে বাপ, এটা তো খুব দারুণ শেয়ার, এত দারুণ ডিমান্ড, এর দাম হয়ে গেল 110 টাকা থেকে হয়ে গেল ধরুন 170 টাকা হয়ে গেল, তাহলে আপনার লাভ হয়ে গেল। কেননা এখন মার্কেটে আপনি 110 টাকা দিয়ে কিনেছিলেন, তাহলে এবার আপনার মানে প্লাস 60 টাকা লাভ হয়ে গেল। তো এইভাবে যখন মার্কেটে আইপিও ওপেন হয়, তখন তখন এটাতে যদি দাম তার বেড়ে যায়, তাহলে আপনার লাভ হতে পারে, আবার যদি দাম কমে যায় তাহলে আপনার লসও হতে পারে। এবার কোনো কোম্পানি যে আইপিও নিয়ে স্টক এক্সচেঞ্জে তার শেয়ারগুলোকে লিস্ট করে, তো সেই কোম্পানিটা কিরকম কোম্পানি, ভালো না খারাপ না ঠকবাজ কি কি, সেটা জানবো বা বুঝবো কি করে, সেটা দেখার দায়িত্ব কিন্তু হচ্ছে আমাদের দেশের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে সেবি। সেবি এই ব্যাপারটাকে দেখে। তারা কিন্তু কোম্পানির এই যে ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাসটা যাচাই করে। তো এই ডিআরএইচপি বা ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাসটা কি, এটা হচ্ছে এটা কোম্পানির তরফ থেকে সেবিকে দেওয়া একটা নথি, যেখানে সে বলে আর কি যে তার কোম্পানিটা কি বিষয়ের ওপর কোম্পানি, তাদের মূল অ্যাসেট কত, তাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যাবতীয় যা ডেটা আছে সেগুলো তারা সেবিকে দেয়। বা তাদের মূল বিজনেসটাই বা কি, তাদের কত ঋণ আসে, এগুলো টোটাল ডেটাটা সেবিকে দেয়। আর সেবি কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করে দেখে যে আদৌ তাদের মানে যেটা বলছে, যেটা দাবি করছে সেটা সঠিক কিনা, এবং সত্যিই সেই কোম্পানিটার পারফরমেন্স ঠিকঠাক কিনা। এছাড়াও সেবির আরো অনেক কিছু গাইডলাইন্স থাকে, যেমন হচ্ছে যে সেই কোম্পানিটা, যে কোম্পানিটা নিজেকে আইপিও হিসেবে স্টক এক্সচেঞ্জে লিস্ট করাতে চাইছে, সেই কোম্পানিটার বিগত 3 বছর ধরে কমপক্ষে তাদেরকে 3 কোটি টাকার অ্যাসেট দেখাতেই হয়। মানে ওটাকে মানে ফিক্সড একটা 3 কোটি টাকার অ্যাসেট তাদেরকে দেখাতেই হবে ওই 3 বছর ধরে। আর আর ওই 3 বছরের মধ্যে যে কোনো একটা বছরের মধ্যে তাকে একটা গড় 15 কোটি টাকার একটা অপারেটিং প্রফিট তাকে দেখাতেই হবে, ওই 3 বছরের মধ্যে তাকে দেখাতেই হবে। এছাড়াও আরো অনেক নর্মস থাকে, যে যদি কোনো কোম্পানি এই নর্মস গুলোকে পূরণ করতে না পারে এবং তা সত্ত্বেও সে আইপিও নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে আবার সেই কোম্পানির প্রায় 75% তার যে শেয়ার, সেই শেয়ারস গুলো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স বা কিউআইবি, যেটা প্রথমে বলেছিলাম, সেই তাদেরকে 75% শেয়ারস বিক্রি করতে হবে, তবেই গিয়ে তারা নিজেকে লিস্ট করতে পারবে। এছাড়াও আরো কিছু বিষয় থাকে যেগুলো সেবি কিন্তু নজর রাখে। সেটা হচ্ছে, যেমন হচ্ছে যে অ্যাঙ্কার অ্যাঙ্কার বিনিয়োগকারী যারা আছে, তাদের লক ইন পিরিয়ডটাকে বৃদ্ধি করা হয়েছে। মানে অ্যাঙ্কার বিনিয়োগকারী মানে যারা মূল ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা হিউজ অঙ্কের টাকা ইনভেস্ট করে, তাদের লক ইন পিরিয়ডটা কিন্তু আগে 30 দিন ছিল, সেটাকে বাড়িয়ে এখন 90 ডেজ করা হয়েছে। কেননা দেখা যাচ্ছে তারা হিউজ অঙ্কের টাকা ইনভেস্ট করে, এবার যদি তারা হঠাৎ করে 30 দিনের মধ্যেই যদি টাকাটা, তাদের হিউজ অঙ্কের টাকাটা তুলে নেয়, তাহলে মার্কেটে একটা ক্র্যাশ আসতে পারে। সেই ক্র্যাশটা যাতে না আসে, সেই রকম জিনিসটাকে ক্রেতা সুরক্ষা বজায় রাখার জন্য
সেবি কিন্তু এই গাইডলাইন্স নিয়ে এসছে, সেটা 30 দিন থেকে বাড়িয়ে 90 ডেজ করা হয়েছে। এছাড়া অফার ফর সেল, এই জিনিসটাও সেবি একটা নিয়ে এসছে। এই অফার ফর সেলটা কি হচ্ছে, অনেক সময় যারা আহ, যারা বিনিয়োগকারী, যারা মূল কোম্পানির প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী, তাদের যে শেয়ার থাকে, তারা কি হয় সেই শেয়ারগুলো আহ, খোলা বাজারে বিক্রি করতে পারে। এবার অনেক সময় দেখা যায় যে তাদের যা শেয়ার আছে তাদের কাছে, তার থেকেও তারা বেশি শেয়ার বিক্রি করে দিচ্ছে। মানে ধরুন একজন বিনিয়োগকারী, তার কাছে শেয়ার আছে ধরুন 5,000 শেয়ার আছে তার কাছে, আর সে যদি তার 6,000 শেয়ার বিক্রি করে দেয়, তার কাছে আছে 5,000, সে যদি 6,000 শেয়ার বিক্রি করে দেয়, তাহলে সেই জিনিসটা করা যাবে না। সেবি সেই ক্ষেত্রে গাইডলাইন্স নিয়ে এসছে। কেননা যদি সে 6,000 শেয়ার বিক্রি করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোম্পানির যে অ্যাসেট, সেই অ্যাসেটের থেকে সে বেশি টাকা বিক্রি করে ফেলছে, তাহলে সেটা করা যাবে না। এটা একটা ভালো পদক্ষেপ, সেই জিনিসটাকে সুনিশ্চিত করার জন্য সেবি এই পদক্ষেপটা নিয়ে এসেছে। এছাড়া আর একটা বিশেষ জিনিস সেবি চালু করেছে, সেটা হচ্ছে যে আইপিওতে ট্রেড সেটেলমেন্টটা আগে T+6 ডেজের মধ্যে হতো, কিন্তু সেই জিনিসটা এখন পরিবর্তন করে দিয়ে হয়ে গেছে T+3 ডেজের মধ্যে এই সেটেলমেন্টটা করা হয়। তাহলে এখন এই T ডেজটা কি, সেটা আপনাদেরকে একবার জানা দরকার, যে এই T ডেজটা কি। তাহলে চলুন T ডেজটা কি সেটা একবার আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই T ডেজটা হচ্ছে যে এর আগে আপনাদেরকে বলেছি, ধরুন একটা এক্স কোম্পানির শেয়ার, 1 লট শেয়ার, তাতে যদি ধরুন 500টা শেয়ার থাকে, আর সেইটা আপনার ধরুন 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে বিড প্রাইসে। তো এই জিনিসগুলো এর আগে আমরা শিখেছি। এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যে যখন এই লটটা বিক্রি হয়, তখন যখন কোম্পানি আইপিও নিয়ে আসে, তখন আইপিও কেনার বা ওই আবেদনপত্র জমা দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময়ের মধ্যে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে। সেই টাইমটাকে টি টি বলা হচ্ছে। মানে যেমন ধরুন আজকে যদি ধরি আজকে 23/9, আজকে যেদিনকে ভিডিওটা আমরা রেকর্ড করি সেই দিনকে হচ্ছে 23/9। আজকে ধরুন একটা আইপিও লঞ্চ হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার জন্য, এবং এই আবেদনের তারিখ রাখা হয়েছে 23/9 থেকে 25/9 অবধি আবেদনের তারিখ রাখা হয়েছে, এবং 25/9-এর পথে এই আবেদন আর করা যাবে না, সেই তারপরে এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এই 25/9 দিনটা হচ্ছে টি-তম দিন। 25/9 দিনটা হচ্ছে টি-তম দিন। তাহলে এই টি-তম দিনে যখন এই আবেদনপত্রটা ক্লোজ হয়ে যাবে, আগে কি হতো, এই আবেদনপত্রটা ক্লোজ হওয়ার এই টি-তম দিন থেকে 6 দিনের মধ্যে এই কোম্পানিটা স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়ে যেত। স্টক এক্সচেঞ্জে এটা লিস্ট হয়ে যেত, এবং ব্যক্তি তার শেয়ার এই 6 দিনের মাথায় পেয়ে যেত। এখন সেই দিনটাকে চেঞ্জ করে এখন এটাকে করা হয়েছে T+3। T+3 ডের মধ্যেই এটা স্টক এক্সচেঞ্জে এখন লিস্ট হয়ে যায়, এবং ব্যক্তিও কোম্পানির শেয়ার তার মধ্যে পেয়ে যায়। এখানে দেখুন একটা ব্যাখ্যা করে আমি দেখিয়ে দিয়েছি, যে প্রথমে ধরুন এই দিনকে, যেদিনকে কোম্পানির এই এই যে টাইম পিরিয়ডটা, আইপিওর আবেদনপত্র জমা দেওয়ার টাইম পিরিয়ডটা যেই ক্লোজ হয়ে গেল, ঠিক তার পরের দিনকে 6টার মধ্যে যারা যারা এই আইপিও পাবে, তাদেরকে এই আইপিও গুলো বরাদ্দ করে দেওয়া হয়। আর T+2 ডেজের মধ্যে যারা যারা আইপিও পেলো না, তাদের টাকাটা তাদের অ্যাকাউন্টে ফেরত চলে যায়। আর T+3 ডেজে মানে হচ্ছে সেদিনকে আপনার স্টক এক্সচেঞ্জে এটা লিস্ট হয়ে যায়, আর ব্যক্তিরা তাদের শেয়ার ওই দিন থেকে তাদের এবার কেনা বেচা করতে পারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। তো এই হচ্ছে T+3 এর গল্প। এগুলো ছাড়াও সেবি আরো বেশ কিছু নিয়ম নিয়ে এসেছে ক্রেতা সুরক্ষাকে আরো সুরক্ষিত এবং মজবুত করার জন্য। তো সেগুলো হচ্ছে যেরকম ধরুন যে যে আপনার প্রি আইপিও বিনিয়োগকারী যারা আছেন, প্রি আইপিও বিনিয়োগকারীদের জন্য কিন্তু সেবি একটা লক ইন পিরিয়ড বেঁধে দিয়েছেন, তার আগে যাতে প্রি আইপিও বিনিয়োগকারীরা তাদের শেয়ার বেচতে না পারে। তো এই প্রি আইপিও বিনিয়োগকারী কারা, যেমন ধরুন যে কোম্পানির যে মূল যারা প্রাথমিক পর্যায়ের যারা প্রমোটার ছিল, যারা কোম্পানির মূল মালিক, যারা কোম্পানির মূল শেয়ার ভোগ করেন, শেয়ার হোল্ডার, তাদের জন্য একটা লক ইন পিরিয়ড বেঁধে দিয়েছে। এছাড়া যেমন ধরুন আরো যদি প্রি আইপিও খুচরো বিনিয়োগকারী যেমন থাকে, যেরকম এরা কারা হতে পারে, যেমন ধরুন কোম্পানি অনেক সময় কি হয়, তার কোম্পানির শেয়ার গুলো তার কর্মচারীদের মধ্যে ডিভিডেন্ড আকারে দেয়, তারা হতে পারে। এছাড়া কোনো এজেন্ট হতে পারে, কোম্পানির কোনো এজেন্ট হতে পারে, কোনো সাপ্লায়ার হতে পারে, যাদেরকে কোম্পানি তার শেয়ার দিয়ে থাকে। তো তাদের কাছে কোম্পানির স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার আগেই তাদের কাছে সেই শেয়ারগুলো থাকে। তো তাদের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, যে তারা যদি আইপিওটা লঞ্চ হওয়ার সাথে সাথেই যদি তাদের স্টকটাকে রিলিজ করে দেয় বা ছেড়ে দেয়, কেননা তাদের কাছে আগে থেকে হোল্ডিং রয়েছে, তাহলে সেক্ষেত্রে মার্কেটে একটা ডামাডোল তৈরি হতে পারে সেই স্টকগুলো রিলিজ করে দেওয়ার ফলে তাদের কাছ থেকে। সেই জন্য যাতে তারা সহজে
সেই শেয়ারগুলো তাদের বিক্রি করতে না পারে, যাতে মার্কেটের স্থিতিশীলতা বজায় থাকে, সেই জন্য সেবি এই গাইডলাইন্সগুলো নিয়ে এসেছে। যেমন প্রোমোটারদের ক্ষেত্রে মিনিমাম 18 মাস তো তাকে রাখতেই হবে। তাছাড়াও যারা খুচরো প্রি আইপিও বিনিয়োগকারী আছে তাদের ক্ষেত্রেও মিনিমাম 6 মাস তো রাখতেই হবে। আর যারা খুচরো রিটেল ইনভেস্টর, যারা রিটেল আইপিওতে বিনিয়োগ করে, তাদের ক্ষেত্রে এই কোনো লক ইন পিরিয়ড নেই, কেননা তারা তাদের নিবেশটাও খুবই কম, সেই জন্য তাদের ক্ষেত্রে এই লক ইন পিরিয়ড থাকে না। আর প্রি আইপিও পর্যায়ে তো শেয়ারগুলো ততটা লিকুইডও থাকে না, কেননা যাকে খুশি তাকে বেচাও যায় না, সেই জন্য একটা সুযোগ থাকে সেই প্রি আইপিও যারা হোল্ড করছেন শেয়ারগুলো, যে তারা যে মুহূর্তে ওটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন জিনিসটা খুবই লিকুইড হয়ে যায়, তারা যাতে সহজে বেচে দিতে পারে। কিন্তু সেই জিনিসটাকে সেবি আটকাবার জন্য এই নিয়মটা চালু করেছে। এটা একদিক থেকে ভালো নিয়ম, যেটা মার্কেটের স্থিতিশীলতা বজায় রাখে। তো এই ছিল মোটামুটি আইপিওর গল্প। তো আপনাদেরকে এখানে বোঝাবার চেষ্টা করলাম একটুখানি যে কিভাবে আইপিওর মাধ্যমে কোম্পানি তাদের শেয়ারগুলোকে প্রথম স্টক এক্সচেঞ্জে লিস্ট করে, এবং কিভাবে সেগুলো সাধারণ মানুষের কাছে কেনা বেচার জন্য প্রস্তুত হয়। আর সাধারণ মানুষ কিভাবে তার উপর কেনা বেচা করতে পারে এবং তার থেকে লাভ বের করতে পারে, বা অনেক ক্ষেত্রে লাভ না হয়, তাদের সাধারণ মানুষের কাছে ক্ষতিও হতে পারে এই ব্যাপারটা। তো সবটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, এবং এই আইপিও লঞ্চের ফলে কোম্পানির কি লাভ হয়, বা এই আইপিও থেকে আপনি কিভাবে লাভ বের করতে পারেন, সেগুলো সবই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, যে যদি আপনি আইপিওতে ইনভেস্ট করবেন ভাবেন, তবে কিন্তু আইপিওতে ইনভেস্ট করার আগে কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে যেমন লাভও হয় তেমনি ক্ষতিও হয়। সেই জন্যে আপনি অবশ্যই যে আইপিওতে আপনি ইনভেস্ট করবেন বলে ভাবছেন, সেটা নিয়ে আপনাকে অবশ্যই অ্যানালিসিস করতে হবে, সেই কোম্পানিটাকে রিসার্চ করতে হবে যে সেই কোম্পানিটা কিরকম, তার পারফরমেন্স কিরকম, আদৌ যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটার জন্য যে টাকা আপনি ব্যয় করছেন সেটা জাস্টিফাইড হচ্ছে কিনা, সেটা অবশ্যই আপনাকে নিজস্ব রিসার্চ অ্যানালিসিস করতে হবে, বা কোনো রেজিস্টার্ড অ্যাডভাইজারের কাছ থেকে গাইডলাইন্স নিতে হবে, আপনাকে গাইডেন্স নিতে হবে। তবে গিয়ে নিজে স্যাটিসফাইড হলে তবেই সেখানে বিনিয়োগ করা উচিত। কিন্তু যদি আনকা আপনি এই মিডিয়া হাইপের উপরে বেস করে, বা মিডিয়াতে বারবার বলছে এই আইপিওটা খুবই ভালো, বা আপনি কারোর মুখ থেকে শুনেছেন, কানে শুনেছেন যেটা এটা খুব ভালো, তার বেসিসে যদি কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনার পয়সাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ইনভেস্টমেন্টটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য নিজে অ্যানালিসিস করুন, নিজে রিসার্চ করুন, এবং নিজে যদি স্যাটিসফাইড হন তবেই একমাত্র বিনিয়োগ করা উচিত। তো আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা কনসেপ্ট নিয়ে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।